আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকে আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের গুপ্ত ঘাতক কারা। এই আলাপটা খুব বেশি হওয়া প্রয়োজন। আওয়ামী লীগের পতন হয়েছে ইতিমধ্যে প্রায় 2 বছর হতে যাচ্ছে, কয়েক মাসের মধ্যে 2 বছর হয়ে যাবে। আমরা আওয়ামী লীগের পতনের পেছনে শুধুমাত্র ডিপ স্টেট, জঙ্গি গোষ্ঠী, দেশবিরোধী ষড়যন্ত্র এসব আলাপ করে, কিন্তু আওয়ামী লীগের ভেতর থেকে যে তলা ফাঁকা করে দিয়ে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ছদ্মবেশে জড়িত থাকা লোকজন, এই আলাপটা গত 2 বছরে আসলে খুব একটা হয় না। আলাপ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আলাপ হচ্ছে। আজকাল মূলধারার গণমাধ্যমের পাশাপাশি আলাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকের নিউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া। সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি একটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাস থেকে অনুপ্রাণিত হয়ে এই মুহূর্তে আলাপ করবার অবকাশ পাচ্ছি। সৈয়দ বোরহান কবির, আমাদের অগ্রজ গণমাধ্যম ব্যক্তিত্ব, পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক এবং বন্ধ হয়ে যাওয়া নিউজ পোর্টাল বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবির গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে আমার মনে ভাবনা কাজ করছে যে এটা নিয়ে একটু আলাপ করা দরকার, যে আওয়ামী লীগের পতন শুধুমাত্র বিদেশি ষড়যন্ত্র আর জঙ্গিদের উপর চাপিয়ে দেওয়া, এটি তো আসলে যুক্তিযুক্ত নয়। কারণ আওয়ামী লীগের পতন 1975 সালে আওয়ামী লীগের ভেতর থেকে যেভাবে হয়েছে, 2024 সালেও ঠিক একইভাবে হয়েছে। আমরা সেই আলাপটাই একটু দেখতে চাই যে সৈয়দ বোরহান কবির তার ফেসবুক স্ট্যাটাসের প্রেক্ষিতে আমরা আলাপটা এই মুহূর্তে করতে চাইছি যে 2024 সালে আওয়ামী লীগ ক্ষমতা হারানো নিয়ে দেশে বিদেশে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। অনেকের ধারণা এর পেছনে ছিল শুধুই বিদেশি শক্তির ষড়যন্ত্র এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত, কিন্তু গভীরে তাকালে দেখা যায় যে এই পতনের বীজ বপন করা হয়েছিল আওয়ামী লীগের অন্দরমহলে। কথায় আছে, আওয়ামী লীগকে বাইরে থেকে কেউ পরাজিত করতে পারে না, আওয়ামী লীগ পরাজিত হয় ঘরের ষড়যন্ত্রে। আজ আমরা উন্মোচন করব সেই সব গুপ্ত ঘাতকদের মুখোশ যারা শেখ হাসিনার চারপাশে থেকেও তলে তলে দলের ভেতর খুঁড়ে ফেলেছিল। 1975-এর সেই কালো রাত থেকে 2024-এর 5 আগস্ট ইতিহাসের পুনরাবৃত্তি কিভাবে হলো, কারা ছিল সেই ঘরের শত্রু বিভীষণ, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার পেছনে ছিল আওয়ামী লীগেরই একটি কুচক্রী মহল। খুনি মোস্তাক, তাহের উদ্দিন ঠাকুররা ছিল দলের ভেতরে, এমনকি খুনি ডালিম ছিল বঙ্গবন্ধু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। ঠিক একইভাবে 2024 সালেও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আওয়ামী লীগ এবং খোদ গণভবনের একটি প্রভাবশালী গোষ্ঠীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে বিভিন্ন আলাপ আলোচনায়। গত 15 বছরে দলের ভেতরে একদল সুযোগ সন্ধানী ডালিম মোস্তাক তৈরি হয়েছিল, যারা আড়াল থেকে ক্ষমতার চাকা উল্টে দেওয়ার নীল নকশা তৈরি করেছে। এবারের ষড়যন্ত্রের অন্যতম আলোচিত নাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। অভিযোগ উঠেছে তিনি দীর্ঘকাল ধরে জামায়াত ও হেফাজতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আসছিলেন। শেখ হাসিনার সাবেক সামরিক সচিব প্রয়াত জয়নাল আবেদিন এবং হাসান মাহমুদ মিলে দীর্ঘদিন ধরে জামায়াত ও হেফাজতকে পুনর্বাসন করার মিশন নেমেছিলেন। আপনারা জানেন, হেফাজতের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থাগুলো মাঝপথে থমকে গিয়েছিল। আপনাদের মনে থাকবার কথা যে 2013 সালে হেফাজতের যে তাণ্ডব, সেই তাণ্ডব পরবর্তী তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবে আইনি ব্যবস্থার প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন থাকবার কথা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই হেফাজত আওয়ামী লীগের কোলে উঠে গেল। কওমি জননী খেতাব পেলেন শেখ হাসিনা। কেন এগুলো তো আলাপ করা দরকার। এইসবের চূড়ান্ত ফল আওয়ামী লীগের পতন। হেফাজতের আইনি ব্যবস্থার বাদ দিয়ে হেফাজত তোষণ শুরু হলো, এর পেছনে কলকাঠি নেড়েছিলেন এই হাসান মাহমুদ। দলের ভেতরের এই গুপ্ত ঘাতক সুকৌশলে আদর্শিক বিরোধীদের জায়গা করে দিয়েছিলেন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে। একটি সংগঠনের মেরুদণ্ড হলো তার ছাত্র সংগঠন, কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অযোগ্যতা আর
ব্যর্থতার কারণে ছাত্রলীগে অনুপ্রবেশ ঘটে ঘাতক ছাত্র শিবিরের। কারণ ছাত্রলীগকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল ওবায়দুল কাদেরকে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির এস.এম. জাকির হোসেন যখন দায়িত্ব পান, অভিযোগ আছে তখন থেকে ছাত্রলীগ হয়ে ওঠে শিবিরের গুপ্তচরদের নিরাপদ আশ্রয়স্থল। অনেকে মনে করেন জাকির নিজেই ছাত্র শিবিরের আদর্শ লালন করতেন। তার আমলে শিবিরের ক্যাডাররা পরিকল্পিতভাবে ছাত্রলীগে ঢুকে পড়ে। এরাই পরে হেলমেট বাহিনী নাম ধারণ করে ছাত্রলীগের ইমেজ নষ্ট করার কাজ শুরু করে। তারা ছাত্রলীগ পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, যার দায়ভার নিতে হয় ঐতিহ্যবাহী এই সংগঠনটিকে। মূলত ভেতর থেকে ছাত্রলীগকে অকার্যকর করে দেওয়ার এই মাস্টার প্ল্যান ছিল শিবিরের। ছাত্রলীগ কিন্তু একটা ঐতিহ্যবাহী সংগঠন। ছাত্রলীগের জন্ম থেকে শুরু করে ছাত্রলীগও প্রায় 80 বছর হতে যাচ্ছে, 80 বছর হবে কয়েক বছরের মধ্যে জন্ম। এই ছাত্রলীগে আমার মুক্তিযুদ্ধে ভূমিকা চিন্তা করুন। প্রায় 70,000 ছাত্রলীগের নেতা কর্মী মুক্তিযুদ্ধের ময়দানে এই বাংলার মাটিতে তাদের রক্ত বিলিয়ে দিয়েছে। সেই ছাত্রলীগ কিন্তু আমরাও পাইনি। মুক্তিযুদ্ধে সেই ছাত্রলীগ, আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা যদি বলি, আমি ছাত্রলীগ পাইনি সেই বিশ্ববিদ্যালয়ে। সব দুর্বৃত্ত, এমন সব নেতা। ষড়যন্ত্রের জাল শুধু দলেই সীমাবদ্ধ ছিল না, তা বিস্তৃত ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত। শেখ হাসিনার প্রেস হয়ে উঠেছিল সবচেয়ে বড় গুপ্ত বাহিনী। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম ছিলেন এই বাহিনীর অন্যতম প্রধান চরিত্র। প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুযোগে নজরুল ইসলাম রাষ্ট্রের অনেক স্পর্শকাতর এবং গোপন তথ্য পাচার করতেন বলে এখন নানা মাধ্যমে অভিযোগ উঠছে। আশ্চর্যের বিষয় হলো 5 আগস্টের মহা বিপর্যয়ের পরও নজরুল ইসলাম এখনো বহাল তবিয়তে আছেন, যা অনেকের মনেই প্রশ্ন জাগায়। শুধু তাই নয়, নজরুল ইসলামের পুত্র নাকি জুবাইদা রহমানের এখন স্পিচ রাইটার। ভাবতে পারেন আওয়ামী লীগ কিসের মধ্যে বসবাস করছিল? প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এহসানুল করিম হেলালের মৃত্যুর পর দৃশ্যপটে আসেন নাইমুল ইসলাম খান প্রেস সচিব হিসেবে। রাজাকার পুত্র হিসেবে পরিচিত নাইমুল ইসলাম খানকে যখন প্রেস সচিব করা হয়, তখন দলের ভেতরে অনেকেই প্রতিবাদ করেছিলেন, কিন্তু শেখ রেহানা এই নিয়োগের পক্ষে অনড় ছিলেন। নাইমুল ইসলাম খান দায়িত্ব নেওয়ার পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমস্ত গোপন নথিপত্র এবং রণকৌশল জামাতের কাছে পৌঁছাতে শুরু করে। বিশেষ করে জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে নাইমুল ইসলাম খানই হয়ে ওঠেন ষড়যন্ত্রকারীদের মূল যোগসূত্র। সরকারের প্রতিটি পদক্ষেপ তার আগে থেকে জেনে যেত। জানা যায় নাইমুল ইসলাম খান, জিল্লুর রহমান এবং আসিফ নজরুলরা নিয়মিত তথ্য আদান প্রদান করতেন। এই চক্রে মাঝে মধ্যে যুক্ত হতেন আলী রিয়াজও। ইউনূসের আমলে আপনারা একটা ইন্টারভিউ দেখেছিলেন যে শেখ হাসিনার দেশ ত্যাগ করার খবর প্রথম ইউনূসের যে প্রেস সচিব ছিলেন শফিকুল আলম, সেই শফিকুল আলম পেয়েছিলেন নাইমুল ইসলাম খানের কাছ থেকে। এমন কথাও বাজারে প্রচলিত আছে। 5 আগস্টের পর নাইমুল ইসলাম খান এখন একজন শীর্ষস্থানীয় জামাত নেতার আশ্রয়ে আত্মগোপনে আছেন বলে জানা যাচ্ছে। ষড়যন্ত্রের তালিকা আসলে দীর্ঘ থেকে দীর্ঘতর। সৈয়দ বোরহান কবির কয়েকজনের নাম এখানে নিয়েছেন, তার আলোকেই আমার এই আলাপটা। এই ষড়যন্ত্রের তালিকায় সৈয়দ বোরহান কবির আরো বেশ কয়েকটা নাম বলেছেন। এর মধ্যে একটি অন্যতম নাম হলো বিপ্লব বুবা। শেখ হাসিনার বিশেষ সহকারী হয়ে তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগের পথ বন্ধ করে দেন। গণভবন দখল করে নেয় চাটুকর আর মতলব বজরা। অন্যদিকে আহমদ কায়েকাউস একটি অত্যন্ত বিতর্কিত নাম, যিনি মুখ্য সচিব হওয়ার পর সরকারের উপর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্তৃত্ব একরকম শেষ হয়ে যায়। আপনাদের স্মরণ আছে করোনাকালে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর রাজনীতিবিদদের বা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাদ দিয়ে আমলাদের, সচিবদের জেলা সচিব দায়িত্ব দেওয়া হয়েছিল। এগুলোর সবকিছুর পেছনে এই আমলাতান্ত্রিক প্রভাব একটা বড় কাজ করেছিল।
এবং একটা পর্যায়ে সরকার পরিচালনা শুরু করে আমলারা, রাজনীতিবিদরা কিন্তু একদম সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ স্টেডিয়ামে গ্যালারিতে রাজনীতিবিদরা আর আমলারা মাঠে খেলছিল। এই খেলায় আওয়ামী লীগের পতনের একটা অন্যতম কারণ। এর ফলে আওয়ামী লীগ সংগঠন হিসেবে চরম ক্ষতিগ্রস্ত হয়। মাঠ পর্যায়ের নেতা কর্মীদের সাথে কেন্দ্রের দূরত্ব তৈরি হয় যোজন যোজন। সবশেষে সৈয়দ বোরহান কবির ওবায়দুল কাদেরের কথা টেনেছেন। টানা 3 মেয়াদে তার মতো একজন অথর্ব ও অসৎ ব্যক্তিকে সাধারণ সম্পাদক করে দলটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলা হয়। তারা হলে আওয়ামী লীগের পদ বিক্রি শুরু হয় আলু পটলের মতো। যার টাকা আছে তারই পদ। এই নীতিতে ত্যাগী নেতাদের ছুড়ে ফেলা হয়। শেখ হাসিনাকে চারপাশ থেকে ঘিরে ফেলে একটি নির্দিষ্ট সুবিধাভোগী গোষ্ঠী। ফলে দলের সভানেত্রী হয়ে যান সম্পূর্ণ একা। দর্শক, এখানে আওয়ামী লীগের ভেতর লুকিয়ে থাকা সেই সব গুপ্ত ঘাতকদের অল্প কিছুর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এই তালিকার বাইরেও আরো বহু আছে। এই যাদের নাম উল্লেখ করা হলো তারাই দল ও নেত্রীর সর্বনাশ করেছে। আওয়ামী লীগকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয় তবে সবার আগে এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে। চাটুকার মুক্ত হয়ে দলের সত্যিকারের ত্যাগী ও আদর্শবান নেতা কর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ করে আদর্শের লড়াইয়ে নামতে হবে। কারণ মনে রাখবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কখনো হারতে পারে না। ষড়যন্ত্র যত গভীরেই হোক, সত্যের জয় অনিবার্য। আমরা প্রত্যাশা করব আওয়ামী লীগ আগামীর পথ সেভাবেই চলবে। পরশু দাড়ি কাটতে গিয়ে আমার এখানে কি একটা হয়েছে আমি জানি না। এখানে সব বিজগুড়ি হয়ে গিয়েছে বলে আমি দাড়ি কাটতে পারছি না। গতকাল থেকে এটা আবার আজকে দেখছি একটুখানি বেড়েছে। আমি জানি না, এখন যদি বাড়ে তাহলে পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে। যার জন্য আপনারা আমার এক মুখ দাড়ি দেখতে পাচ্ছেন, আমি দাড়ি কাটতে পারছি না। তো এখন বিষয়টা হচ্ছে যে আজ বাদে আজকে রাত্রিবেলা কাটলে কালকে সকাল থেকে ভোটের ফলাফল ঘোষণা শুরু হবে, কাউন্টিং শুরু হবে। এই কাউন্টিং শুরু হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত নাটক ফাটক চলছে না দর্শক, নাটকের শেষ নেই। নাটক কিরম চলছে, ধরুন নির্বাচন কমিশন এমন চেপে ধরেছে, আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমন চেপে ধরেছে রাজ্য সরকারকে, এত মিথ্যে কথা বলেছে, এত মিথ্যে মামলা করেছে যে তারা এখন তিতিবিরক্ত হয়ে গিয়েছে। এখন নির্বাচন কমিশন ঠিক করেছে যে এখনই যে অবজারভার ঠিক হবে, আগে সমস্ত রাজ্যের লোক দিয়ে, রাজ্য ক্যাডারের যে সমস্ত অফিসার আছে তাদেরকে দিয়ে কাউন্টিং হতো। সেখানে থাকতেন বিভিন্ন দলের লোকজন থাকতেন। এবারে নির্বাচন কমিশন ঠিক করেছে যে আলাদাভাবে অবজারভার পাঠানো হবে এবং গণনা করবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এসে। স্টেট গভর্নমেন্টের একজন থাকবেন, কিন্তু তিনি শুধু উপস্থিত থাকবেন, তার হাতে কোনো ক্ষমতা নেই। এইটা নিয়ে এবার কোর্টে চলে গেলেন আমাদের তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপিল সিব্বালকে দাঁড় করালেন। যতগুলো দাঁড়িয়েছেন ততগুলোতেই হেরেছেন কপিল সিব্বাল। তিনিও জেতার জন্য মরিয়া, যে একটা কেস তো অন্তত জিতি, মুখ রক্ষে করি, একটা অ্যাপিয়ারেন্স আমি 20 লাখ টাকা করে নিচ্ছি, একটাও আমি জিততে পারছি না, কিছু তো করে দেখাতে হবে। কিন্তু লবডঙ্কা। যেই শুনেছে কোর্ট যে এখানে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন ঠিক করেছে কেন্দ্রীয় সরকারের কর্মী দিয়ে তারা ভোট গণনা করাবে, কোর্ট বলছে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন ঠিক করবে কোথায় ভোট হবে, কবে ভোট হবে, কি করে ভোট হবে, কিভাবে গণনা হবে, সমস্ত নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী হবে। এখানে আদালত কোনো রায় দিতে পারে না। আদালত নির্বাচন কমিশনের কোনো আদেশের ওপরে হস্তক্ষেপ করবে না, অতএব এই মামলা খারিজ। প্রথম ধাক্কা ওইখানে।
তারপরে হলো কি স্ট্রং রুম নাটক। স্ট্রং রুমে গিয়ে মুখ্যমন্ত্রী বসে বললেন ধর্ণা দিয়ে, যদিও 4 ঘন্টার মধ্যে সেই ধর্ণা উঠে গেল। আসলে একটা বলেছিলাম ন্যারেটিভ একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক ভোটের ফলাফল যদি তার বিপক্ষে যায়, তাহলে উনি বিকেলবেলা 4টের সময় উনি একেবারে এসে প্রেসকে জানিয়ে দেবেন যে এই নির্বাচন একেবারে ঘোটালার মাধ্যমে হয়েছে, ব্যালট বাক্স বদল হয়েছে, ব্যালট বাক্সে গন্ডগোল করা হয়েছে, এই সমস্ত উনি বলবেন, আমরা জানি। এখন ফল যখন প্রকাশ হবে, প্রথম দিকে দেখবেন যে তৃণমূল এগিয়ে আছে, বিজেপি পিছিয়ে আছে। আমি আগেই বলে দিচ্ছি, কারণ এটা আর কি এলাকা ধরে হয় না, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে একসঙ্গে করা হবে। দক্ষিণের কিছু হতে পারে, ওদের কিছু অংশের হতে পারে, বিজেপির কিছু অংশের হতে পারে, মানে দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিকে, এত বড় পশ্চিমবঙ্গের 4 দিকের সব লটারির মাধ্যমে হবে। এখন এটা হলেও চিন্তা করার কিছু নেই, দেখবেন বেলা যত বাড়বে বিজেপি তত এগোবে, এবং এগোবে মানে হু হু করে এগোবে। আগে এরা করতো কি, এরা ধরুন এই যে যত নির্বাচন এদের আমলে হয়েছে, এদের কেন সিপিএম এর আমলেও যত হয়েছে, এরা করতো কি নিজেদের লোক ফিট করে রেখে দিত, আর 2-4টে নির্দল প্রার্থীকে দাঁড় করিয়ে দিত। নির্দলগুলো ওখানে গিয়ে কেউ কংগ্রেসের হয়ে বসলো, অপোজিশনে যে তৃণমূল থাকে তার তৃণমূলের হয়ে গিয়ে বসলো, বা অপোজিশনে যে সিপিএম থাকে তার সিপিএম এর হয়ে গিয়ে বসলো। আর যে অফিসার, যে রাজ্য সরকারের যে অফিসার, সেই অফিসার একজন বার করছে, আরেকজনকে দিচ্ছে। সে বলছে টিএমসি 620, সিপিএম 1210, এরম হলো। এবার যারা লিখছে উল্টো দিকে, সে বলে দিল কি যে সিপিএম 620 আর তৃণমূল 1210, জাস্ট উল্টো। যে ক্ষমতায় আছে তার বেশিরভাগটা চলে যাবে উল্টো দিকে, আর যে লিখছে সে তো লিখছে, ট্যাবুলেশন শিটে লিখে যাচ্ছে, সেটা যাবে আরোর কাছে, আরো পুরো কম্পাইল করবে, কম্পাইল করে যোগ করবে, যোগ করে ফার্স্ট রাউন্ডের ফল এই যে ঘোটালাটা, এই ঘোটালাটা একদিন ধরে সিপিএম যেমন করেছে তেমন তৃণমূলও করেছে। এখন 2021 সালের নির্বাচনে আমরা ভোট দিচ্ছি, ভোট যাচ্ছে কোথায়? পাবলিক ভোট দিচ্ছে, ভোট যাচ্ছে কোথায়? এবার এত জ্বালা তার কেন যে স্ট্রং রুমে গিয়ে তিনি বসে আছেন? এখন লাস্টে উনি এখন মশা করে খিল দিয়েছেন, এখন আর উপায় নেই, এখন তাকে যা হবে মেনে নিতে হবে। মনোবল চাঙ্গা করার জন্য কর্মীদের তিনি নানান রকম ভাষণ দিচ্ছেন। এখন যা অবস্থা, আর একটা খবর আপনাদের দিয়ে রেখে দিই, সেটা হচ্ছে আমাদের ফলতার যে শাহজাহান, যাকে খুঁজতে সেই দাবাং অফিসার যিনি গেছিলেন, তার হুঙ্কারের পরে শাহজাহান তো বেপাত্তা, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফলতায় পুরো নির্বাচনটা ক্যান্সেল হয়ে গেছে। ফলতা যে নির্বাচন, ফলতা আসনের যে নির্বাচন, পুরোটা ক্যান্সেল হয়ে গিয়েছে। 21 তারিখে 21 মে আবার পুনর্নির্বাচন হবে, পুনর্নির্বাচন হয়ে 24 তারিখ তার ফল ঘোষণা হবে। কাল যে ফল ঘোষণা হচ্ছে তার সঙ্গে এই ফলটা তখন জুড়ে যাবে। এটাও একটা মাথায় বড় বাজ। সব মিলিয়ে আমাদের নির্বাচন কমিশনের চাপ, আদালতের চাপ, বিরোধী পক্ষের চাপ এবং মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে অংশগ্রহণ,
মানুষ চাইছিল ভোটাধিকার দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হবে। যখন পরিবেশটা তৈরি হয়ে গেছে, ভয় মুক্ত পরিবেশ যখন তৈরি হয়েছে, মানুষ দলে দলে বেরিয়েছে এবং দুদিকেই আপনি দক্ষিণবঙ্গ প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধের যদি আপনি দেখেন গড়, তাহলে প্রায় 92% ভোট পড়েছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম, সম্ভবত এই শেষ। এইরকম একটা ভোট এর আগে ভারতবর্ষ দেখেনি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এইরকম ভোট দেওয়া। ইন্দিরা গান্ধী যখন হারলেন, এমার্জেন্সি জারি করার পর ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি তুলে দিয়ে যখন ভোট ঘোষণা করলেন, তখনও ভোটের পার্সেন্টেজ কিন্তু এত হয়নি। কিন্তু এবারে ভোটের পার্সেন্টেজটা হচ্ছে মানে গড় করলে 92.5%, যা ঐতিহাসিকভাবে একদম শীর্ষে বসে গেল। আর কোনোদিন কেউ এখানে টপকাতে পারে বলে আমার মনে হয় না। এখন কালকে ফল ঘোষণার পর যদি বিপক্ষের দিকে বল চলে যায়, মানে ফলের বলটা যেটা মানে বিজেপির দিকে চলে যায়, দেখবেন রাজ্য জুড়ে অশান্তি কাকে বলে। রাজ্য জুড়ে অশান্তির বন্যা বইবে। এবারে আমি আপনাদের একটা পরামর্শ চাইবো আপনাদের কাছে। আপনাদের দেশে এখন সোনার দাম তো প্রচুর। আপনারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে আসেন, আমাদের এখানে সোনার দাম অনেক কম, মানে এখন 1,46,000। আপনাদের ওখানে কত আমি জানি না। আমাদের এখানে প্রচুর হালকা সোনা তৈরি হয়। হালকার ওপরে দেখতে এমন বড়, মানে মনে হবে অনেক বড়, 1 ভরির মধ্যে আপনাকে সোনার বড় হার তৈরি করে দেবে, যেটা দূর থেকে দেখলে মনে হবে 5 ভরির হার। সেরকম পাওয়া যায়। আংটিও পাওয়া যায়, কানের দুলও পাওয়া যায়, সমস্ত কিছু। আমি ভাবছি যে এরকম একটা চ্যানেল করব মেয়েদের জন্য। শুধু শুক্রবার দিন, ওই সপ্তাহে 1 দিন করে আমি সোনার দোকানগুলো আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো, যাতে আপনারা ওই সোনার দোকানে গিয়ে আপনারা কম পয়সায় সোনাটা কিনতে পারেন। কারণ আমাদের এখানে 9 ক্যারেটের পাওয়া যায়, 12 ক্যারেটের পাওয়া যায়, 18 ক্যারেটের পাওয়া যায়, 22 ক্যারেটের পাওয়া যায়। যত কম ক্যারেটের নেবেন তত সোনার দাম কমবে। আপনাদের ওখানে যেমন সেটা নেই, এখানে তেমন সেইটা আছে। আপনার পকেট অনুযায়ী আপনি সোনা, কিন্তু সোনার কোনো খামতি নেই। সোনা সোনাই থাকবে। আমরা যেমন আগে 8 ক্যারেটের ছিল, আমাদের ছোটবেলা মাসিদের পড়তে দেখেছি 8 ক্যারেটের সোনা ছিল। এখন সেটা আবার সরকার ফিরিয়ে এনেছে, যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে মধ্যবিত্তের। তার জন্যই আপনারা যারা এটা করতে চান, মানে দেখতে চান, যদি আপনারা উৎসাহী হয়ে থাকেন, তাহলে আমায় কমেন্টে জানাবেন। তাহলে পরে আমি এটা শুরু করে দেব। সামনের শুক্রবার থেকে এই একটা করে ভিডিও প্রতি শুক্রবার দিন যাবে। দোকানের ঠিকানা, কিভাবে আসবেন, কিভাবে কোন দোকানে যাবেন, কিভাবে কথা বলবেন, সব দরপর সব বলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনাদের মতামত শোনার ব্যাপারে অবশ্যই আমায় জানাবেন।